সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান জীবন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে জীবন 24 টেলিভিশন থেকে, এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা গত বেশ কয়েক পর্বেই পেরিমেনোপজ নিয়ে আলোচনা করেছি। মহিলাদের শারীরিক যে হরমোনাল পরিবর্তন বয়সের সাথে সাথে যখন মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিটলি বন্ধ হয়ে যাচ্ছে, সেই পিরিয়ডটিকে আমরা বলছি মেনোপজ। কিন্তু মেনোপজে যাবার আগে যে গ্র্যাজুয়াল পরিবর্তন, সেই পিরিয়ডটিকে আমরা বলছি পেরিমেনোপজ। আজকে মেনোপজেরই একটি অনেক বহুল আলোচিত এবং একটি কন্ট্রাডিক্টরি সিচুয়েশন নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সেক্স লাইফ এবং মেনোপজ। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর কানিজ নীলুফার বানু হিমি, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে আজকে অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আমি আবারও এসেছি দর্শক শ্রোতা, TVN24 এর দর্শক শ্রোতা, আপনাদের সবার সামনে আমার পক্ষ থেকে আপনাদের সালাম এবং নিউ ইয়র্ক থেকে শুভ সন্ধ্যা। ডক্টর বানু, আমরা এই পর্যন্ত মেনোপজ এবং পেরিমেনোপজ নিয়ে অনেকগুলো পর্ব আসলে আপনার সাথে বিস্তারিত আলোচনা করেছি, যার আলোচনার বিভিন্ন পর্যায়ে ছিল যে আসলে পেরিমেনোপজের বিভিন্ন সিচুয়েশন, মেনোপজ বলতে আমরা কি বুঝি, এবং বিভিন্ন যে শারীরিক মানসিক পরিবর্তনগুলো, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি মুড সুইং নিয়ে, ফ্যাটিগ নিয়ে, নাইট সোয়েট এবং হট ফ্লাশ, এগুলোর অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে এই আলোচনারই ধারাবাহিকতায় আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে সেক্স লাইফ। আমরা জানি যে হরমোনাল চেঞ্জের সাথে সাথে মানুষের সেক্স লাইফে অনেক ধরনের পরিবর্তন আসে, এবং বিশেষ করে এই চেঞ্জের ভিতর দিয়ে যখন একজন মহিলা যাচ্ছেন, তখন তার সব থেকে বেশি সাপোর্ট প্রয়োজন হচ্ছে তার পার্টনারের কাছ থেকে। তো অনেকে আসলে এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলতে চান না, বা সংকোচ বোধ করেন, বা বুঝে উঠতে পারেন না যে কি করা উচিত। এবং আমাদের সোসাইটিতে আসলে অনেক মহিলাই কিন্তু নানা ধরনের গিল্টেও ভুগেন। তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে সেক্স লাইফ নিয়ে আসলে ওপেনলি কথা বলার বিষয়ে আপনি যদি শুরুতেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ওপিনিয়ন গুলো একটু শেয়ার করেন। অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা আমাদের একেবারে জীবনের সাথে জড়িত। কিন্তু আম, যেটা আমরা যেটা সবসময় দেখি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে এটাকে লুকিয়ে যাওয়া বা এটাকে অ্যাভয়েড করা বা ইগনোর করা। হ্যাঁ, তো আসলে এটা ইগনোর করার ফলে দেখা যায় আমাদের লাইফে কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন চলে আসতে পারে, আমরা দেখতে পাই। তো আপনি যে বিষয়টা নিয়ে বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। শুধু আমাদের জীবন কি বলবো, মানে আমাদের পারিবারিক জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে মেয়েদের একটা ফেজ, আমরা তো পেরিমেনোপজ নিয়ে অনেকবারই অনেকগুলি পর্ব করেছি এবং ডিটেল ডিসকাশনও করেছি। তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো যে এই যে পরিবর্তনটা, শারীরিক এবং মানসিক পরিবর্তন, এটা শুধু শারীরিক না, এটা মানসিক পরিবর্তন, যেটা মেয়েদের জীবনে এটা হয়, এটা পার্ট অফ আওয়ার লাইফ সাইকেল। তো সেখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সেক্সুয়াল লাইফ। হ্যাঁ, তো এখানে লজ্জার কিছু নাই। প্রথম বলবো যে এটা লজ্জার কিছু নাই, এটা আমাদের জীবনের একটা অংশ এবং এটাকে অ্যাভয়েড করার কিছু নাই। এটা আমাদের একটা জীবনের অংশ, এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমাদের। তো এই দৈনন্দিন জীবনে এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, এটাতে লুকানোরও কোনো ব্যাপার নাই। তো এই মেনোপজের সময়ে যখন এই পিরিয়ডটা শুরু হয়, আসলে পিরিয়ডটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয় না। এটা একটু স্লোলি শুরু হয়, হরমোনাল প্রসেস এটা। যে হরমোনটা ড্রপ করতে শুরু করে প্রথম দিকে, একেবারে কিন্তু হঠাৎ করে ড্রপ করে না। এটা ড্রপ করছে, আবার একটু ব্যাক, আবার একটু বেড়ে যাচ্ছে, আবার একটু কমছে, এটাকে বলে ফ্ল্যাকচুয়েশন। হ্যাঁ, তাই আমাদের শরীরে যে ওভারি যে হরমোনটা তৈরি করছে, কখনো একটু বেশি তৈরি করছে, কখনো তৈরি করছে। কিন্তু আমরা যদি একটা লাইন তৈরি করি এরকম, দেখা যাবে যে এরকম ফ্ল্যাকচুয়েশন করলেও ধীরে 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 নিচের দিকে চলে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েশন করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে। তো এই যে এই সময়টা আমাদের ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে, এই সময়টা আমাদের শুধু শারীরিক চেঞ্জ না, এটা আমাদের মেন্টাল একটা চেঞ্জ, বিশাল একটা চেঞ্জ আসে আমাদের, যেটা আমরা বেশিরভাগ সময় আমরা এটা ইগনোর করে যাই। আমরা এটা, মানে এটাকে আমরা খেয়াল করি না। তো সেটা হচ্ছে যে
মেন্টালিটির যে হরমোনের সঙ্গে সরাসরি সম্পর্ক, সেটা দেখা যায় হঠাৎ করে যে মানুষটা এক ধরনের পার্সোনালিটি ছিল, অত্যন্ত কুল কাম, হ্যাঁ, খুবই কোঅপারেটিভ, কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সে অল্প কথায় খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে, সে নিজেও বুঝে উঠতে পারছে না কেন এটা করছে। হঠাৎ করে দেখা যায় অল্প কোনো কাজে সে খুব অ্যাংশাস হয়ে যাচ্ছে, এবং সে একই ব্যাপার, সে বুঝে উঠতে পারছে না যে কেন আমার এরকম হচ্ছে, অল্প কিছুতেই সে বিরক্ত বোধ করছে। হ্যাঁ, তারপরে আমরা এই যে অনেক সময় দেখা যায় এই অ্যাংজাইটি লেভেলটা এত বেশি হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেটা একদম প্যানিক অ্যাটাক হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্যানিক অ্যাটাক আমরা লক্ষ্য করি, কিন্তু সেটা দেখা যায় সব টেস্ট করে দেখা যাচ্ছে, ডক্টরও টেস্ট করছেন, সবকিছু কোনো কিছুতেই কিছু, সবই নর্মাল আসছে, কিন্তু তার ব্যাপারটা যে যে অ্যাংজাইটিটা থেকে যাচ্ছে। আবার কারোর ডিপ্রেশন আসছে, ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, তো আবার অনেকের এই ডিপ্রেশন থেকে একেবারেই মানে খুব মানে সিভিয়ার লেভেলে চলে যেতে পারে, যে কোনো একটা লেভেলে চলে যেতে পারে। নর্মালি যাদের আন্ডারলাইন মেন্টাল হেলথ প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে একটু বেশি সিরিয়াস হয়। হ্যাঁ, তো এখন এই যে আরো কিছু চেঞ্জ আছে মেন্টাল, আমরা বলছি মেন্টাল একটা চেঞ্জ, তার জন্য সার্বিকভাবে আমাদের সমস্ত ধরনের যে সাংসারিক কাজ থেকে শুরু করে পারিবারিক জীবন, কর্মজীবনেও এর প্রভাব ফেলতে পারে, এই যে আমাদের মেন্টাল চেঞ্জটা হচ্ছে। তারপরে কিছু শারীরিক চেঞ্জ আসছে, আমরা তো ডিটেইলে ব্যাপারে আলোচনা করছি, তা আজকে আমরা মেইনলি ফোকাস করছি যে আমাদের যে পারিবারিক জীবনের যে সেক্সুয়াল লাইফ বা রিপ্রোডাক্টিভ লাইফের যেটা। তো এখানে তো রিপ্রোডাক্টিভ লাইফে যেটা বাচ্চা হওয়ার পেরিমেনোপজাল স্টেজে স্টিল তারা প্রেগনেন্ট হতে পারে, কিন্তু যখন মেনোপজ স্টেজে চলে যান তখন আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ হরমোন যেটা ওটা তো তখন অনেকটা লো লেভেলে চলে যায়। তো সেই সময় যে শারীরিক কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, সেটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের বেশ মানে একটা সিগনিফিকেন্ট, উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়, যার জন্য সেক্সুয়াল লাইফটা খুবই মানে একটু মানে চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের জন্য। তো সেখানে যে ভ্যাজাইনাল একটা চেঞ্জ হয়, এখানে যে থিক এপিথেলিয়াম থাকে, যেখান থেকে সবসময় একটা লুব্রিকেশন বা লুব্রিকেটিং সিক্রেশন হচ্ছে, যেটা এটাকে ময়েশ্চার করে রাখে। আহ সে এপিথেলিয়ামটার সাথে সরাসরি ইস্ট্রোজেনের একটা সম্পর্ক আছে, এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন মেইনলি। তো সেটার জন্য ইস্ট্রোজেনটা যখন কমে যেতে শুরু করে তখন ওর থিকনেসটাও কমে যেতে শুরু করে। তো আমি যদি এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করি, বা আপনি চান বা এটা নিয়ে কন্টিনিউ করবো, নাকি আর একটু পরে আবার আমরা আলোচনা করব, না, কারণ আমার এটা তো মনে বেশ হয় বড় আমরা, ধরনের হ্যাঁ, আলোচনা। আমার মনে হয় আমরা একটু ভেঙে ভেঙে বললে হয়তোবা দর্শকদের বুঝতে এবং ফলো করতে সুবিধা হবে। এবং যেহেতু ব্যাপারটি বেশ সেন্সিটিভ, আমাদের কমিউনিটির দর্শকদের জন্য আর একটু বেশি সেন্সিটিভ, কারণ আমাদের কমিউনিটিতে আসলে মহিলারা তাদের যে কোনো ইস্যুগুলো আসলে হাইড করেন, এবং আমরা দেখি যে পার্টনারের ক্ষেত্রেও কিন্তু খুব যে বেশি একটা সহযোগিতা থাকে সেটা বেশিরভাগ সময় আসলে আমরা দেখতে পাই না। তো আমাদের আজকে আলোচনার আসলে মূল উদ্দেশ্য এটাই, যে এই সমস্যাগুলো আমরা খুব সহজ করে আলোচনা করব। যারা এই প্রবলেম গুলো ডিল করছেন কিন্তু সহজে কারোর সাথে ডিসকাস করতে পারছেন না, তারা যেন আমাদের আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হন। তো আপনি বললেন যেই ধরনের চেঞ্জ গুলো আসে আসলে হরমোনের সাথে সাথে, যার ফলে সেক্স লাইফটি এফেক্টেড হয়, তার ভিতরে একটি প্রধান কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ। এবং তার সাথে সাথে আসলে শারীরিক বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, বিশেষ করে জেনিটাল এরিয়াতে, যেটাকে আমরা বলে থাকি যে ভ্যাজাইনাল ড্রাইনেস অনুভব করে মানুষ, যে একটি নর্মাল যে লুব্রিকেশন সেটি থাকে না। অনেকে কমপ্লেইন করেন যে তার যে একটা ইমোশনাল চেঞ্জ, যেটা মুড সুইং, সেটা তো আছেই, একই সাথে যেটাকে আমরা বলে থাকি যে একটি যে হচ্ছে সেক্সুয়াল আর্ট, সেটিও অনেকে ফিল করেন না আগের মতো। তো আমরা জানি যে এই সময় যে হরমোন চেঞ্জটা হয় এটা কিন্তু নানা ধরনের ফ্ল্যাকচুয়েশনের ভিতর দিয়ে যায়, যে কথাটা আপনি আগের বিভিন্ন আলোচনায় রিপিটেডলি বলেছেন, যে এটা কিন্তু আসলে কোনো একটি স্টেডি পরিবর্তন না, যে গ্র্যাজুয়ালি এটি বেশি থেকে কমের দিকে চলে যাচ্ছে এবং এরপরে কমপ্লিটলি অ্যাবসেন্ট, এরকম কোনো ব্যাপার না। মানুষ হয়তোবা এই মুহূর্তে আর্ট ফিল করছেন না, কিন্তু পরে হয়তোবা তার অনেক আবার আগের মতো একদম নর্মাল হতে পারে। এবং একই সাথে আমরা জানি যে কারো কারো ক্ষেত্রে কিন্তু আর্জ বেড়েও যায়। এর একটি কারণ যেটা আপনি রিপিটেডলি বলেছেন, যে আসলে হরমোনের পরিবর্তন হয়। তার মানে এই নয় যে হরমোন কমপ্লিটলি চলে যাচ্ছে বা কমে যাচ্ছে বা অ্যাবসেন্ট। হরমোনের নানা ধরনের সার্জ হচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এবং এর সাথে যে মানুষের নানা ধরনের পরিবর্তন, যেটা আগে যে একটি নর্মাল একটি ধারাবাহিকতা ছিল, আমরা বলতে পারি যে সেই কন্টিনিউশনটি আসলে থাকে না।
এবং এই কন্টিনিউটি না থাকার কারণে অনেকেই আসলে কনফিউজড হয়ে যায় যে কেন আমি এমন ফিল করছি, বা আমার কেন এমন হচ্ছে, বা কেন এমন লাগছে। এবং অনেক সময় বিষয়গুলো নিয়ে সে হয়তো ওপেনলি ডিসকাস করতে পারেন না। তো আপনি বলছিলেন যে ভ্যাজাইনাল ড্রাইনেস এর কথা। আমার মনে হয় যে আমি আহ, এই পর্যায়ে জানতে চাইবো যে আসলে ভ্যাজাইনাল ড্রাইনেস একটি সিচুয়েশন যেখান থেকে অনেক ধরনের অন্যান্য সমস্যাও হয়। অনেকে এই সময় কিন্তু ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশনও এক্সপেরিয়েন্স করেন, এবং আমরা জানি যে এটা যদি নেগলেক্টেড থাকে সেখান থেকে কিন্তু একজন মানুষের আসলে কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি আপনাকে বলবো যে এই বিষয়ে আপনি যদি বিস্তারিত বলেন, এবং একই সাথে কি কি ধরনের হেল্প বা সাপোর্ট অ্যাভেলেবেল আছে, কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারেন, কি ধরনের সাপোর্ট নিতে পারেন, সেটিও আমি একটু জানতে চাই। ধন্যবাদ। তো আমি যদি আরেকটু বলছিলাম, যেটা সাইকোলজিক্যাল, আপনার কথা থেকে আমি আবার যাচ্ছি, একটু ফিরে যাচ্ছি। তো এখানে সেক্সুয়াল আর্জ যেটা একটু, এটা ফিমেল এবং মেল দুইজনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্স আছে, বেশ মানে বড় ধরনের একটা ডিফারেন্স আছে। তো সেটা হচ্ছে যে ছেলেদের যে আর্টসটা আর মেয়েদের যে আর্টসটা, সেক্সুয়াল যে আর্টসটা, এর মধ্যে একটু একটু ডিফারেন্স আছে। তো মেয়েদের যেটা হরমোন যেটা ব্যালেন্স করে, হুম, কিন্তু এই মেনোপজে যাওয়ার পরে এটার কিন্তু খুব বড় ধরনের আর্জ বা যেটা মনের যেটা, সেটার কিন্তু খুব বড় ধরনের একটা সরাসরি পরিবর্তন হয় না। কিন্তু এটা বিভিন্ন কারণে এই আর্টসটা কমে যায়। সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল যে মেন্টাল যে প্রবলেমটা, নাম্বার ওয়ান, সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা মেন্টাল প্রেশার, সেটা হচ্ছে যে সে চিন্তা করছে, মেয়েটা চিন্তা করছে আমার লাইফের, যে আমি যে ইয়াং ছিলাম, সে ইয়াং এজ থেকে আমি এখন নিশ্চয় বুড়া হয়ে যাচ্ছি। আমার আমার সবকিছু এখন আগের মতো থাকবে না। হ্যাঁ, আমি আর আগের মতো ওরকম মানে খুব জলি ফেসে থাকতে পারবো না। আমার ইয়াং যে একটা চার্ম ছিল, এটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বড় একটা মেন্টাল ফ্যাক্টর। আসলে এটা চিন্তা করার কোনো কারণ নেই আমাদের, যে আমরা যে একটা ফেজের মধ্যে যে যাচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমাদের পুরা ইয়াং, যে আমাদের এইটা যে একেবারেই ওটার সাথে সাথে নিচে চলে যাচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই। এটা যখন আমরা ভাববো তখন সত্যি সত্যি নিচে চলে যায়। এটা শুধু আমাদের নিজেদের কারণ। কিন্তু মানুষ সেই ইয়াং সময়, একটা 40 ইয়ার্স ওল্ড ওমেন যেরকম তার পার্টনারের সাথে বা হাজবেন্ডের সাথে যে সময়টা পার করেন, যেরকম তিনি লাইফটা লিড করেন, এই মেনোপজ সময়ে কিন্তু একই রকম ভাবে তারা কিন্তু তার পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারেন, তাদের সেক্সুয়াল লাইফও একই রকম ভাবে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু মেয়েদের আর্টসটা আমি ছেলেদের আর্টস থেকে কিন্তু একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। মেয়ে ছেলেদের তো হরমোনাল টোটালি যে টেস্টোস্টেরন লেভেলটা, ওটা, এবং তাছাড়াও আরো অ্যান্ড্রোজেন কিছু হরমোন আছে, সেগুলি মেনটেন করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন এটা নাই। তারপর অ্যান্ড্রোজেন যেটা আমাদের মেয়েদের শরীরে যেটুকু দরকার সেটুকু থাকে। হ্যাঁ, তো সেই জন্য আর্টস কিন্তু, এটা কিন্তু অত বেশি এফেক্ট হয় না। যেটা হয়, আমরা যেটা দেখি, সেটা কিন্তু পেইনলি মেন্টাল প্রেশার থেকে আসে। তখন আমরা মেয়েরা ভাবতে শুরু করে যে আমার লাইফ শেষ হয়ে গেল, আমার মানে ইয়াং লাইফটা আর মনে হয় নাই। এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। 80 থেকে 90% কেসে মেয়েদের এই যে যে মেন্টাল একটা ইনফিরিয়রিটি চলে আসে, এইটার জন্য তার যে, আমি ওপেনলি বলবো, এটা তো আমাদের পার্ট অফ আওয়ার লাইফ, এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই। সেক্সুয়াল যে লাইফটা তার যে যদি নিচের দিকে যায়, সেটা সম্পূর্ণ এই মানে 80 থেকে 90% কেস হচ্ছে তার নিজের ভেতরের চিন্তা থেকে এটা আসে। শারীরিক থেকে, নিজের ভেতরের চিন্তা থেকে এই যে ডাউন, যে ডাউন যেটা যে মানে ডিক্লাইনিং হচ্ছে। তো সেটা আমাদের ভাবার কোনো কারণ নাই। অবশ্যই আমরা আমাদের যতটা দিন আমরা বেঁচে থাকতে পারি, ততদিন কিন্তু আমাদের যে শারীরিক মানসিক ভাবে আমরা কিন্তু সুস্থ এবং স্ট্রংলি বেঁচে থাকতে পারি। তার সাথে যেটা হয় যে আমরা একটু আগে বললাম যে মেন্টাল যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটার জন্য কিন্তু এটা সত্যি, এটার জন্য একটা ফিজিক্যাল বা শারীরিক একটা চেঞ্জ আসে। যেখানে আর্জের একটু যে অ্যাংজাইটির জন্য, বা কারোর যা ডিপ্রেশন হচ্ছে বা কারোর ফেটিগ হচ্ছে, এইটার জন্য আর্জ কিন্তু কমে যেতে পারে, এটা সত্যি কথা। হ্যাঁ, তো তখন এইটার জন্য আমরা কি করতে পারি? একটা নাম্বার হচ্ছে যে অনেক সময় দেখা গেছে হরমোন ট্রিটমেন্ট দিলে এই যে এই সিমটম গুলো, বিশেষ করে যে নাইট সোয়েট গুলি হচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, ব্রেন ফগ হচ্ছে, ইনসামনিয়া হচ্ছে, তারপরে হচ্ছে যে ডিপ্রেশন হচ্ছে, হট ফ্লাশটা হচ্ছে, যেটা মানে ডিস্ট্রেসিং,
লাইফটা চেঞ্জ করে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সিরিয়াস টাইপে চলে যায়। তো এটা কিন্তু হরমোন রিপ্লেসমেন্টের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করলে এটা কমে যায়। আর যখন এটা কমে যায় তখন দেখা যায় তার মেন্টালিটি বা সেক্সুয়াল ডিজায়ার কিন্তু সে আগের লেভেলেই আছে, সেটা সে বুঝতে পারে এবং সে নর্মাল জীবনযাপন করতে পারে। আরেকটা হচ্ছে যদি যার সিভিয়ার না কিন্তু স্টিল মানে বদর বদর করছে, তার অ্যাংজাইটি, তার ডিপ্রেশন, নাইট সোয়েট, হট ফ্লাশ, এটা আসলে খুবই ডিস্ট্রেসিং। মানে এটা শুধু ফ্যামিলি লাইফ না, কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক মানে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে মেন্টাল হেলথ থেরাপি যেটা বলা হয়, যে এটা খুবই এভেলেবল, বিশেষ করে আমাদের আমেরিকাতে তো আছেই, এবং খুব এভেলেবল। এটা এমন না যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক লম্বা সময় ধরে ওয়েট করতে হবে। এটা যে কোনো কমিউনিটি লেভেলে, যে কোনো কমিউনিটি হসপিটালে, ইভেন প্রাইভেট প্র্যাকটিস করেন অনেকে আছেন। মেন্টাল হেলথ থেরাপি, এই থেরাপিটা যদি নেওয়া হয়, এখানে কিছু কগনিটিভ থেরাপি দেওয়া হয়। তো সেই থেরাপিগুলি যদি নেওয়া হয় তাহলে কিন্তু তার এই মেন্টাল যে সিমটম গুলি, এটা অনেকটা উপকার হয়, ওষুধের মতো কাজ করে, এবং তিনি আবার তার নর্মাল জীবনযাপন লাভ করতে পারেন। হ্যাঁ, তো মেন্টাল হেলথ থেরাপির পাশাপাশি কিছু জিনিস আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আমাদেরকে আরো সতেজ রাখতে পারে। আমরা মনের দিক থেকে ফিল করতে পারি আমরা স্টিল এখনো আমরা ইয়াং, আমরা বুড়া হয়ে যাই নাই, আমাদের এখনো শারীরিক এবং মানসিক সক্ষমতাটা আগের মতোই আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, এটা যদি কিছু ওপেন এয়ার এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ, যে যেটা পছন্দ করেন, সেটা সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, অনেকে সুইমিং পছন্দ করেন, সুইমিং করতে পারেন। আর এখানে আমাদের সুবিধা আছে যে ইনডোর আউটডোর সব ধরনের সুইমিং এর ব্যবস্থা আছে, সেটা করতে পারেন। অথবা আপনারা একটু নিজের মনের বিনোদনের জন্য, একটু ডিস্ট্রাকশনের জন্য সুন্দর কোথাও যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, তারপরে বন্ধুদের সাথে, তাদের সাথে একটু সময় কাটাতে পারেন, বন্ধু যারা আছেন তাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে পারেন, মুভি দেখতে যেতে যেতে পারেন। মানে যেটা আমরা আমাদের জীবনটাকে একটু সুন্দর করে রাখতে চাই, একটা স্ট্রেসফুল লাইফ থেকে একটু কিছু আমাদের করা উচিত যেটা স্ট্রেসটাকে রিলিফ করে দেয়। তো সেভাবে আমরা করতে পারি। এখন যদি ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে আসি, এটা টোটালি আমি মেন্টাল দিকটা বললাম, এবং এটা ম্যানেজেবল। এটা কিন্তু ম্যানেজেবল, আপনি আমি বলছি যেগুলো খুবই বললেন যে ইজিলি আসলে ম্যানেজেবল। বিভিন্ন ধরনের গিল্ট কমপ্লেক্স থেকে যে সিচুয়েশন গুলো হচ্ছে সেই সাইডটি আপনি ডিসকাস করলেন, কিন্তু এটাও সত্য যে হরমোনাল চেঞ্জের সাথে সাথে কিন্তু আসলে এই যেরকম আমি বললাম যে কারো আর্জ কমে যাচ্ছে, কারো আবার দেখা যাচ্ছে আর্জ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ড্রাইনেস তো একটি আসলে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ, এটা হ্যাঁ, বেশিরভাগ ওমেনি এটা কমপ্লেইন করেন। তো এই ইস্যুগুলো আসলে আমরা রিকগনাইজ করতে হবে এবং আমাদেরকে এটা একসেপ্ট করে নিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা সিচুয়েশনের কিন্তু আসলে সলিউশন আছে। হ্যাঁ, যে এই যে আপনি যে ভ্যাজাইনাল ড্রাইনেস পেশেন্ট এক্সপিরিয়েন্স করছেন, আপনি ফিল করছেন যে আপনার আগের মতো আর্জ হচ্ছে না, হয়তো বা আপনার পার্টনার চাচ্ছে কিন্তু আপনি সেটা ফিল করছেন না, কিন্তু এইগুলো নিয়ে আসলে কুণ্ঠিত হবার বা ভয় পাবার বা টেনশনে পড়ে যাবার কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিস হচ্ছে হরমোনাল চেঞ্জ থেকে। তো সেরকম ভাবে কিন্তু নানা ধরনের সাপোর্ট, সাপ্লিমেন্টারি সাপোর্ট সিস্টেম আছে, নানা ধরনের ট্রিটমেন্ট আছে, যেটা রিপ্লেসমেন্ট থেরাপি, নানা ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, এবং সেখান থেকে কিন্তু আপনি আবার আগের মতোই স্বাভাবিকভাবে জিনিসগুলো হিল করতে পারবেন। তো এটা আসলে আমাদের পেশেন্টদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এই চ্যালেঞ্জ গুলো, এই জিনিসগুলো উনি যে বলছেন, হ্যাঁ ওনার মানসিক এবং নানা ধরনের কমপ্লেক্স হচ্ছে সেটা ঠিক, কিন্তু একইভাবে আবার নানা ধরনের ফিজিক্যাল ইস্যু হচ্ছে, যেটা আপনি এখন বলতে যাবেন আর কি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা জানি যে এই চেঞ্জ গুলো সত্যি, কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে এটা ঘাবড়াবার, ভয় পাবার বা হতাশ হবার কোনো কারণ নেই। এবং দর্শক, আমার মহিলা দর্শক যারা আছেন তাদের পার্টনারদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে বলবো যে পার্টনারদেরকে বুঝতে হবে যে এখানে কিন্তু আসলে হতাশ হবার কোনো কারণ নেই, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই এখন নানা ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, সাপ্লিমেন্ট আছে, নানা ধরনের ভ্যাজাইনাল ময়েশ্চার আছে, এস্ট্রোজেন থেরাপি আছে, এবং এগুলো খুব সহজেই আপনাকে হেল্প করতে পারে। তো ওপেন আপ হতে হবে এবং ডাক্তারের সাথে যে খোলাখুলি ভাবে আলোচনা করতে হবে, আপনি সহজভাবে বুঝতে পারবেন যে এটি আসলে খুব কঠিন কোনো সিচুয়েশন নয়। জি, ডক্টর হিমে। ধন্যবাদ। হ্যাঁ, তো আপনি হ্যাঁ, ওটা আছে, এটা তো আমাদের বুঝতে হবে জন্ম থেকে আমাদের যে লাইফ সাইকেলটা, সে ছোটবেলা থেকে শুরু করে পিউবার্টি হচ্ছে, পিউবার্টির পরে যে লাইফটা আসছে, তারপরে আবার আরেকটা সাইকেল, এটা তো লাইফ সাইকেল। ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। তো ছেলেরা একটা অ্যাডভান্টেজ মানে জন্মগতভাবে যেটা পায়, সেটা হচ্ছে যে তাদের লাইফ সাইকেলটাও কিন্তু একইভাবে চলছে, তারা কিন্তু একটা স্টেজেই থেকে যাচ্ছে না। ছেলেরা, তাদেরও বয়স হচ্ছে, তাদের বয়সের সাথে সাথে তাদেরও কিন্তু একটা পর্যায়ে সেক্সুয়াল আর্জ
কমে আসে। আমরা তো ডিল করি পেশেন্টদের সাথে, রোগীদের সাথে। তো মেয়েদের মতো এতটা সিগনিফিকেন্ট না, মেয়েদের শরীরটা একটু সৃষ্টিগতভাবে একটু আলাদা। তো এখন সবকিছু যেটা আমি, ওটাই হচ্ছে জীবনের এটা একটা নর্মাল একটা পর্যায়, এবং সবকিছুর একটা যেটা সমস্যা আছে সমাধানও আছে, কিন্তু আমাদের সেটার জন্য এগিয়ে আসতে হবে, তাহলে আমরা সেটা আবার নর্মাল লাইফ লিড করতে পারবো। তো এখন যেটা মেন্টাল, যে ওইটার থেকে ডিজায়ারটা একটু কমে আসে, মেয়েরা একটু ভয় পায়, যে মনে হয় যে আমার এখন আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তার মধ্যে একটা কমপ্লেক্সিটি ডেভেলপ করে। এই সময় পার্টনার যদি পাশাপাশি ফেরত আসে, মানে খুব সাপোর্টিভ হন, তখন কিন্তু মেয়েটার জন্য খুবই সহজ হয় তার এই ডিফিকাল্ট টাইমটাকে ওভারকাম করার জন্য। তো এখানে পার্টনারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, পার্টনার কিন্তু এই সময়টাতে নেগলিজেন্সি, যেটা আমরা দেখি, নেগলেক্ট করতে শুরু করে, প্রথমে বুঝে উঠতে পারে না, মনে করে যে সে ক্রেজি হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা অনেক সংসারেও কিন্তু এই সময় একটা মানে সেপারেশন বা ভাঙন বা ডিভোর্স আমরা কিন্তু দেখতে পাই। সত্যি কথা, এটা লুকানোর কিছু নাই। অনেক পরিবারে এই সময় একটা বিশাল একটা চেঞ্জ চলে আসে। সেটা হচ্ছে পার্টনারের সহযোগিতা থাকলে কিন্তু এটা আর হয় না। পার্টনার যদি কোঅপারেটিভ হন, সিম্প্যাথেটিক হন, এর কাছাকাছি থাকেন, তাহলে কিন্তু এটা খুব সহজে ওভারকাম করা যায়। এখন আসছি আমাদের ফিজিক্যাল চেঞ্জগুলি। তো ফিজিক্যাল চেঞ্জের মধ্যে যেটা আমরা সিগনিফিকেন্ট চেঞ্জ যেটা হয়, যার জন্য ম্যাক্সিমাম মানে আমরা শুনতে পাই কমপ্লেনটা আসে, মেডিকেল টার্মে যেটাকে বলা হয় ডিসপেরোনিয়া, মানে পেইনফুল সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তো এটা হয় হচ্ছে যে ভ্যাজাইনাল যে ড্রাইনেসটা আপনি বলেছেন, হ্যাঁ, ড্রাইনেসটা, এবং যে এপিথেলিয়ামটা থাকে ওটা ঠিক থাকে, অনেক ঠিক থাকে। যেটা হরমোন যখন ড্রপ করতে থাকে, ওটা আস্তে আস্তে ওটা শ্রিঙ্ক করতে থাকে, পাতলা হতে থাকে, এক নাম্বার। আর ওখানে সিক্রেশনটা কমে যাওয়ার জন্য অত্যন্ত ড্রাই থাকে, আমরা যেমন আমাদের স্কিনের উপরে ড্রাই স্কিন যেমন থাকে, তো ড্রাই থাকার জন্য যে এই সমস্যাটা হয়, যে খুবই পেইনফুল, যেটাকে আমরা ডিসপেরোনিয়া বলি, পেইনফুল একটা সেক্সুয়াল লাইফ এটা চলে আসে, এবং অনেক সময় ব্লিডিংও হতে পারে। তো সেই জন্য এটার জন্য কি করা যায়, অনেক, এটার যেমন সব সমস্যার পাশাপাশি কিন্তু সমাধান আছে। এখানে আমাদের একটা হচ্ছে যে স্ট্রোজেন যদি খুব বেশি ভেজাইনাল হয়, ড্রাইনেসটা অত্যন্ত বদারিং হয়, তো তখন যে টপিক্যাল মানে লোকাল যে স্ট্রোজেন ক্রিমটা আছে, ওটা, এটা প্রেসক্রিপশন মেডিকেশন। সো আপনাকে জিওআইএন বা গাইনোকোলজিস্টের সাথে যদি আপনি যোগাযোগ করেন, আপনার গাইনোকোলজিস্ট এটা প্রেসক্রাইব করতে পারবে। তো সেটা ব্যবহার করলে কি হয়, যে লুব্রিকেশন, যে থিকনেসটা একটু, সিক্রেশনটা বাড়ে, থিকনেসটা একটু চেঞ্জ হয়। পাশাপাশি এখন তো অনেক কিছুই আছে, আমাদের বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন যে সমস্ত যে অন্যান্য যে ব্যবস্থাগুলি আছে, যে ভ্যাজাইনাল লুব্রিকেন্ট, সেটা ইউজ করতে পারেন। তারপরে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট রয়েছে, সেটা ইউজ করতে পারেন, যেটা লাইফটা আরো অনেক সোজা এবং ইজি হয়ে যাবে। সেটা ব্যবহার করলে এটা অনেকটাই সহজলভ্য, এটা মানে সহজ হয়ে যায়, লাইফটা অনেক ইজি হয়ে যায়। পাশাপাশি আরেকটা হচ্ছে যে যখন বয়সের সাথে সাথে, এটা আমি বলছি যে আর্লি স্টেজে, ধরেন আরেকটু স্টেজে চলে গেলে, মেনোপজ, পোস্ট মেনোপজাল স্টেজে গেলে, তখন ইউরিনারি একটা প্রবলেম হয়। সেটা আমরা অনেক আগে আমরা ডিসকাস করেছি, জাস্ট একটু টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে ইউরিন ইনফেকশন রেটটা অনেক বেড়ে যায়, এবং বিশেষ করে যেটাকে আমরা বলি পোস্ট কয়েটাল ইউটিআই, মানে সেক্সের পরে এটা বেশি বেড়ে যায়, কারণ ওইখানেও একই ধরনের একটা চেঞ্জ হচ্ছে, যে তার জন্য এমনিতে তো মেয়েদের ইউরেথ্রাটা একটু শর্ট থাকে, 4 সেন্টিমিটারের মতো। আর ম্যানোপজ বা পোস্ট ম্যানোপজাল স্টেজে গেলে তখন এপিথেলিয়াম গুলো এটা শ্রিঙ্ক করতে থাকে, ইনফেকশন রেটটা অনেক বেড়ে যায়। তো এই যে বারবার ইউরিনারি একটা ইনফেকশন হওয়ার জন্য, এটাও কিন্তু একটা মানে পার্সোনাল লাইফ বা সেক্সুয়াল লাইফটাকে ইন্টারফেয়ার করে। তো সেটার জন্য ব্যবস্থা আছে, অবশ্যই এটারও ট্রিটমেন্ট আছে। আপনি দেখবেন যে আমরা এটা ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা ডিটেল বলেছি যে কিভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রিভেন্ট করা যায়। কিছু জিনিস যদি আমরা ফলো করি, আমি পুরা ডিটেল বলতে যাচ্ছি না, তারপরে একটু বলছি, ইউরিনারি ট্র্যাক্ট প্রিভেনশনের দিকে আপনাকে খেয়াল করতে হবে, তাহলে আপনার প্রিভেনশনটা হবে। সেটা হচ্ছে যে হাইজিন মেনটেন করতে হবে। হ্যাঁ, হাইজিন মেনটেন, এবং ওই সময়টা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির এবং প্রথমে এবং শেষে অবশ্যই আপনি সুন্দর করে একটা হাইজিন মেনটেন করার জন্য ওয়াশ করতে হবে। আর যদি বেশি মানে খুব বেশি মানে হয়, ঘন ঘন ইউরিনারি ইনফেকশন হয়, তার জন্য যে মেডিসিন আছে, প্রোফাইল্যাকটিক একটা মেডিসিন, এটা দিতে পারে। তবে ওটা হচ্ছে যাদের খুব বেশি বেশি হয়, মানে 3 থেকে 6 বার বা 6 বার তার বেশি হচ্ছে বছরে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সাপ্রেসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি। হ্যাঁ, তবে লুব্রিকেশনটা এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি,
এটা কিন্তু অনেকটা কিওর করে দেয়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা আমি বলছি যে এটা হচ্ছে যে সিস্টেমিক, যেটা খেতে হতে পারে, যে ট্যাবলেট আছে ওটা খেতে হতে পারে, তাহলে আবার এটা সমাধানটা অনেক বেশি বেশি ভালো হয়। লোকাল যেটা ব্যবহার করা হয় তার থেকে বেশি উপকার হয়। আরেকটা হচ্ছে যে ইউটেরাইন প্রোল্যাপস হয়, এটা হচ্ছে পোস্ট ম্যানোপজাল দিকে, যাদের অনেক সময় এখানে তো অনেক সফট হয়ে যায়, মাসেল গুলি উইক হয়ে যায়, তো ইউটেরাসটা নিচের দিকে চলে আসতে পারে। হ্যাঁ, তো ওই ইউটেরাসটা যখন নিচের দিকে চলে আসে তখন কিন্তু আবার খুব মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা খুব পেইনফুল হয়ে যায়। খুবই মানে এটা মানে খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, আপনি যদি ট্রিটমেন্ট করেন ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ট্রিটমেন্ট কিন্তু প্রথম কথা হচ্ছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু আমাদের প্রথমে এটাকে রিকগনাইজ করতে হবে এবং রিকগনাইজ করার পরে সেটা সমাধান করতে হবে। আরেকটা জিনিস যেটা সবাই মানে মনে করেন যে কিছু ওষুধের বাইরে কিছু অন্যান্য হার্বাল জিনিস আছে যেটা মানুষের মানে সেক্স ডিজায়ার, এটা শুধু ছেলে মেয়ে না, ছেলেদের ব্যাপারেও একই ভাবে আমরা জানি। তো সেখানে মেয়েদের ছেলেদের ব্যাপারে আমি অতটা বলতে চাচ্ছি না, এখানে মেয়েদের দিকেই থাকছি। কিছু খাবার আছে যেগুলো মানে এনার্জেটিক, ওটা অবশ্যই আমাদের শরীরটাকে এনার্জি করে, এনার্জি এনার্জি দেয়। কিন্তু কিছু চাইনিজ হার্বাল আছে, ওটা অনেকে আমি জানি অনেকে ব্যবহার করেন, কিন্তু এটা ব্যবহার করার সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কিছু কিছু চাইনিজ হার্বাল যেটা মেয়েদের শরীরে এটা টেস্টোস্টেরনের উপরে কাজ করে মেইনলি, মানে টেস্টোস্টেরন লেভেলটা বাড়িয়ে দেয়, কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা যখন বেশি বেড়ে যায় তখন আবার শরীরের অন্যান্য কমপ্লিকেশনস হয়, ইভেন মানে ব্লিডিংও হতে পারে, ইউটেরাইন ব্লিডিং হতে পারে। তো এই ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। আম, যে কোনো হার্বাল, বিশেষ করে চাইনিজ হার্বাল যদি আপনারা ব্যবহার করেন যেটা ওষুধের বাইরে, তো আপনারা খেয়াল করবেন যে আপনাদের কোনো ব্লিডিং হচ্ছে কিনা। যদি কোনো ব্লিডিং বা ওরকম কোনো সমস্যা হয়, বিশেষ করে ইউটেরাইন ব্লিডিংটা যদি হয়, অবশ্যই আপনারা মানে সাথে সাথে আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করবেন। তবে আমি ডক্টর হিসেবে এটাকে রিকমেন্ড করি না, কারণ এটা আমাদের প্রেসক্রিপশনের মধ্যে পড়ে না, কিন্তু অনেকেই ব্যবহার করেন, তাদের জন্য এই সতর্কতামূলক মানে আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে এটা আপনারা খেয়াল করবেন। ধন্যবাদ। অনেকেই যে যে জিনিসটি আমরা অনেক বেশি ফ্রিকুয়েন্ট ইউজ দেখি, আপনি তো ভ্যাজাইনাল ময়েশ্চার এবং লুব্রিক্যান্টের কথা বললেন। ভ্যাজাইনাল ফ্রোজেন থেরাপিও কিন্তু আসলে অনেকে ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকেন। তো এর এই বিষয়ে আপনি কিছু অপিনিয়ন করবেন কিনা? ভ্যাজাইনাল এটা আপনি এই ব্যাপারে যেহেতু হরমোনটা ব্যবহার করা হচ্ছে, তো এটা কিন্তু হরমোন হলেও যেটা আমাদের যে কোনো ওষুধের ব্যাপারে আপনি নিজের থেকে, আমার যতটা মনে হয় এটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় না, এটা প্রেসক্রিপশন। তো অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে এই ব্যাপারে ডিটেল আলোচনা করবেন, তার এর সাইড এফেক্ট নিয়ে আলোচনা করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই আপনি সুন্দর করে জেনে নিবেন এবং সেইভাবেই ব্যবহার করবেন। তাহলে আপনি যদি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করেন, আশা করি এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু অনেকে আমরা দেখি যে এটা অন্যভাবে বিভিন্ন ভাবে যখন ইচ্ছা তখন ব্যবহার করছে। সেক্ষেত্রে যেহেতু এটা হরমোনের একটা এফেক্ট আছে, অনেক সময় কিন্তু আমরা বেনিফিটের থেকে সাইড এফেক্টটা তখন বেশি হয়ে যায়। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটার একটা মানে এটা সবসময় আপনি ব্যবহার করতে পারবেন না, এটা ব্যবহারের একটা নির্দিষ্ট টাইম আছে। হ্যাঁ, তো আপনি কতদিন এটা ব্যবহার করতে পারবেন, কতদিন আপনাকে অফ থাকতে হবে, এগুলো সম্পূর্ণ সুন্দর করে ডাক্তারের কাছ থেকে যদি আপনি জেনে নেন, তাহলে আপনার এই সাইড এফেক্টের ভয়টা থাকবে না, ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জেনে নিব কি করে আমরা ওয়েট গেইন এবং ফ্যাটিগ এই ধরনের সিচুয়েশন গুলো ডিল করতে পারি, কারণ আমরা জানি যে মেনোপজের সময় যে ফ্যাটিগ এবং ওয়েট গেইন এগুলো কিন্তু অনেকের আসলে পার্সোনাল কনফিডেন্স লেভেলকে অনেকভাবে এফেক্টেড করে, এবং ইনসোমনিয়া অনেক মানুষের আসলে একটি কন্টিনিউইং লাইফস্টাইলের একটি ইন্টারাপশনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় মেনোপজ এবং সেক্স লাইফ। আমাদের সাথে আলোচনায় আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ বানু হিমেন। ডক্টর বানু, আপনি খুব চমৎকার করে আলোচনা করলেন সেক্স লাইফ যেভাবে করে এফেক্টেড হচ্ছে ইমোশনালি, মেন্টালি এবং ফিজিক্যালি নানা ধরনের পরিবর্তনের মাধ্যমে, এবং সেগুলোর খুব সহজ এবং সাধারণ সমাধানগুলো কিন্তু আপনি আসলে বলে দিলেন। আশা করি ইনফরমেশন গুলো দর্শকদেরকে অনেকটাই উপকৃত করবে। বিশেষভাবে দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম হেজিটেশন বা
কোন ধরনের মানসিক বাধা এগুলো ফিল না করে, এগুলোকে ইগনোর করে আপনি ওপেনলি আপনার পার্টনারের সাথে ডিসকাস করুন, এবং দুজনে মিলে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের সাথে আলোচনা করুন খোলাখুলি ভাবে আপনি কি ধরনের সমস্যা ফিল করছেন, কি ধরনের চ্যালেঞ্জ ফিল করছেন মেন্টালি ফিজিক্যালি, এবং অবশ্যই এগুলোর সলিউশন আপনার ডাক্তার আপনাকে দিতে পারবেন। তো ডক্টর বানু, আপনার কাছে আমি একটু খুব ছোট্ট করে বলবো যে অনেকেই আরেকটি সমস্যা ফেস করেন। আমি দেখেছি যে কার সাথে আলোচনা করবেন, কোন ডাক্তারের সাথে আলোচনা করবেন, প্রাইমারি কেয়ারের কাছে গেলেন এবং তারপরে অনেকে জানতে চান যে আমি আরো ডিটেলস ভাবে কার সাথে আলোচনা করতে পারি, কোন ধরনের স্পেশালিস্টের কাছে যেতে পারি। তো সেটাও যদি আপনি একটু ছোট্ট করে বলে দেন। খুবই সুন্দর কথা। অবশ্যই মানে প্রথমে যেহেতু আমাদের এখানে একটা সিস্টেম আছে প্রাইমারি কেয়ার, তো প্রাইমারি কেয়ারের সাথে আপনি প্রথমে আলোচনা করতে পারেন এই ব্যাপারটা নিয়ে। আপনার সবকিছু খোলামেলা ভাবে, কোনো হেজিটেশন ছাড়াই। আপনার যে সমস্যাগুলি হচ্ছে সবার কিন্তু একই সমস্যা হয় না, এক একজনের এক এক রকম হয়। তো যার যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি প্রাইমারি কেয়ারের সাথে আপনি আলোচনা করবেন, একেবারে মানে ওপেন মাইন্ডেড আলোচনা করবেন। যদি দরকার হয় আপনার পার্টনারকে সাথে করে নিয়ে যাবেন, নিয়ে আপনারা দুজনে একসাথেই ডাক্তারের সাথে আলোচনা করবেন। এতে আপনার পার্টনার, আপনাদের উপকার হবে যে আপনার পার্টনারও বুঝতে পারবে, জানতে পারবে, এবং তার জন্য সে আপনার কাছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারবে। আপনি মেন্টাল এবং ফিজিক্যাল একটা সাপোর্ট আপনি আপনার পার্টনারের কাছে পাবেন। তো আমার মনে হয় দুজনেই যদি আপনারা একসাথে কথা বলেন, তাহলে দেখবেন ব্যাপারটা কিন্তু সমাধান করতে অনেক সোজা হবে, সোজা। এবং পার্টনারের সহযোগিতা থাকলে আসলে এটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, কারণ মেয়েরা, সত্যি কথা বলতে মেয়েরা কিন্তু ভেতরে খুব গিল্টি ফিল করে, এবং তারা ফিল করে যে আমি আমার পার্টনারকে সময় দিতে পারছি না, বা সে তার পার্টনার আগের মতো আর নাই। তো এই যে গিল্টি ফিলিংস থেকে কিন্তু মেন্টাল একটা প্রেশার পড়ে, মেন্টাল প্রেশার থেকে সেখান থেকে আরো যে সমস্যাটা হয় সেটা সমস্যা আরো একটা আরো বেড়ে যেতে থাকে। তো এক্ষেত্রে পার্টনারের সাথে এবং তার সাথে নিয়েই যদি আপনি আলোচনা করেন দুজনের জন্য, আপনাদের দেখবেন যে আরো অনেক ব্যাপারটা অনেক খোলামেলা এবং অনেক ইজি হয়ে যাবে। সমাধান করতে অনেক সমস্যার সমাধান কিন্তু দেখবেন অনেক সহজে সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় পার্টনারদেরকে একটা দিকে আলাদা করে রাখি, একটা ওয়াল করে নিজে নিজে সবকিছু সমাধান করার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু আরো মানে পার্টনার তো বুঝতে পারে না, কারণ এটা বোঝার, সবসময় বোঝা সম্ভব নয়, কারণ পার্টনার তো মেল, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং মেয়েদের ফিজিক্যাল ব্যাপারটা একটু আলাদা। এক্ষেত্রে আমাদের আমাদেরও একটা দায়িত্ব রয়েছে যে আমাদের পার্টনারদেরকে ইনভলভ করা। হ্যাঁ, তখন দেখবেন যে লাইফটা অনেক বেশি সোজা, অনেক সহজেই সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার আপনার প্রাইমারি কেয়ার ডক্টর যখন আপনার যদি গাইনোকোলজিক্যাল যে প্রবলেম গুলি হচ্ছে ফিমেল অর্গান রিলেটেড, সেটার জন্য প্রাইমারি কেয়ার ডক্টর তো একটা প্রাইমারি লেভেলের একটা ট্রিটমেন্ট তো দিয়েই থাকেন, তার পাশাপাশি গাইনোকোলজি, ওটা রেফারেল নিলে ওটা গাইনোকোলজি, ওটা বাকি সমস্যা যেগুলো সমাধান উনি করতে পারবেন। হ্যাঁ, আর তবে পার্টনারকে ইনভলভ করতে হবে। এক্ষেত্রে পার্টনারকে ইনভলভ করলে দেখবেন যে অনেক সোজা হয়ে যাচ্ছে, কারণ এটা তো আসলে লাইফ সাইকেল। আমরা দেখেছি, কিন্তু আমরা যেমন দেখেছি সেপারেশন হয়ে যাচ্ছে একটা ফ্যামিলির একটা মানে এই যে ট্রানজিশন জোনটা, একটা ফেজ, এই সময়টাতে যেমন একটা ফ্যামিলিতে যেমন একটা খুব খারাপ একটা সময় যেতে পারে, আবার আমরা দেখেছি দুজনের কোঅপারেশনের মাধ্যমে ফ্যামিলিটা কিন্তু অনেক সুন্দর এবং একই সাথে বন্ডিং থাকছে, তারা থাকছে এবং ভালোভাবেই থাকতে পারছেন, এবং তারা তাদের লাইফটা এনজয় করছেন। এই যে লাইফ সাইকেলটা, এটাকে একটা সাইকেল হিসেবে ধরে এর যে সাথে যদি আমরা কোঅপারেট করে, যেভাবে আমাদের কোঅপারেট করতে হবে আমাদের মেন্টালি ফিজিক্যালি আমাদের টাইমের সাথে, যদি আমরা সেইভাবে কোঅপারেট করে এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের সবকিছুর সমস্যার একটা সমাধান হতে সম্ভব, মানে খুব সহজে সমাধান করা সম্ভব। কিন্তু এটাকে যদি আমরা সমস্যা মনে করে, সমস্যাটাকে আরো সমস্যা মনে করি, তখন শুধু ফিজিক্যাল না, আমাদের মেন্টালও একটা মানে প্রবলেম শুরু হয়ে যায়। এবং সেখান থেকে দেখা যায় যে সব প্রবলেমটা আমরা যেটাকে ইগনোর করছি, আমরা চিন্তা করছি এটা আসলে কিছু না, কিন্তু সেটাই একসময় বড় হয়ে দেখা দেয় এবং একটা ফ্যামিলি ব্রেক হতে পারে। তো আমরা দেখেছি কিন্তু অনেক মানুষ তারা মানে 70 80 বছর পর্যন্ত একসঙ্গে আছেন এবং তাদের সুন্দর করে জীবন যাপন করছেন। আর আপনি যেটা আরেকটা কথা বলছিলেন রেফারেলের পাশাপাশি, যে ফিজিক্যাল আরেকটা জিনিস আমি একটু আলোচনা এখানে অ্যাড করতে চাই, যেটা সেটাও কিন্তু আমাদের শুধু এই যে মানে সেক্সুয়াল লাইফের পাশাপাশি আরেকটা হচ্ছে যে আউটলুক, মেয়েদের যে আউটলুকটা থাকে ইয়াং সময়ে, সেটারও চেঞ্জ হতে শুরু করে না? তো সেটা হচ্ছে যে প্রথমে যদি আমরা দেখি স্কিনের দিকে, যদি আমরা তাকাই, যে স্কিনে যে থিকনেসটা,
যে যে গ্লেসিটা মানে ওই যে আম, ওই থিকনেসটা কমতে শুরু করে। এটা সত্যি কথা। এবং স্কিনের মধ্যে আমাদের ভাঁজ তৈরি হতে শুরু করে। তারপরে যে ফ্যাট আমাদের ডিস্ট্রিবিউশন, আমরা বলি ফিমেল ডিস্ট্রিবিউশন, যে ফ্যাটটা ডিস্ট্রিবিউশনটা তখন চেঞ্জ হতে শুরু করে। যেমন ফ্যাট হিপ থেকে কমতে শুরু করে এবং পেটের দিকে এই ফ্যাটটা বেড়ে যেতে থাকে। তারপরে স্কিন গুলি পাতলা হতে শুরু করে এবং আগে যেমন যে সুন্দর একটা টেক্সচার ছিল সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আহ, এটা কিন্তু খুবই, এটা মেন্টালি শুধু না, ফিজিক্যালি খুবই মানে স্ট্রেসফুল সব মেয়েদের জন্য। আমি বলবো যে 100-র মধ্যে 100 মেয়েদের জন্য এটা স্ট্রেসফুল যে চেঞ্জটা আসছে। কারণ এটা আমরা সবাই সুন্দরকে ভালোবাসি, সুন্দরের জন্য আমরা সবাই সুন্দর থাকতে চাই। তো কিন্তু আমাদের যেটা মানে যেটা গতানুগতিক ভাবে যেটা সিস্টেমিক ভাবে যেটা চলে আসছে সেটার সাথে তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো এটা অ্যাডজাস্ট করারও কিন্তু অনেক 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 উপায় রয়েছে। যে সেটা সাধারণ ডাক্তারি মেডিসিনের বাইরেও যে অনেক ব্যাপারটা রয়েছে। তো কেউ যদি সেটা চান সেটা করতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। কিন্তু আরেকটা জিনিস যে বেলি ফ্যাট বা অ্যাবডোমিনাল ফ্যাট, এটা এমন একটা ফ্যাট হয় যেটা এক্সারসাইজ দিয়ে কমানো যায় না। কিন্তু তারপরেও যদি এক্সারসাইজটা করা হয়, আর খুব বেশি ডিস্ট্রেসিং হলে তার ব্যবস্থা তো রয়েছে। সেটা সেটা আমরা সবাই জানি। আর স্কিনের ব্যাপারেও, যেটা স্কিনের যে রেগুলার কেয়ার, ওটা যদি করা হয়, হাইড্রেশন, খাবার এবং এক্সারসাইজ, এটা করলে কিন্তু যত আমরা যদি 80 ইয়ার্সও হয়ে যাই, উই ক্যান লুক, মানে আমরা কিন্তু ইয়াং লুকিং। মনের দিক থেকে যদি আমরা ইয়াং থাকি, সেটা কিন্তু ইয়াং লুকিং, এবং আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার বানু। জি, আমি আসলে আরো একটি বিষয় বলছিলাম, যেটি হচ্ছে যে রাতের বেলা যে ঘুমের প্রবলেমের ইস্যু, ইনসomnia আসলে এটা রেগুলার ইনসomnia থেকেও প্যাটার্নটা কিন্তু অনেক সময় ভিন্ন হয়। খুব কমনলি পেশেন্ট যেটা কমপ্লেন করেন যে হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় এবং তারপরে আর ঘুম আসে না। কিন্তু পরের দিন হয়তো বা আর্লি মর্নিং এ তার অফিস আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, এবং সারাদিন কিন্তু সে ফোকাস করতে পারে না, কনসেন্ট্রেট করতে পারে না, ফ্যাটিক ফিল করে। আর মেনোপজের সময় হরমোনাল চেঞ্জের থেকে তো একটি স্পেশাল আবার একটি ফ্যাটিক, একটি ফিলিংস হয়, যেটাকে আমরা বলি হচ্ছে মেনোপজাল ফ্যাটিক। তো উম, এই যে সিচুয়েশন দুটো, একটি হচ্ছে যে রাতের বেলা যে ঘুমের ইস্যু, এবং দিনের বেলা ল্যাক অফ এনার্জি নিয়ে সারাক্ষণ পেশেন্ট স্ট্রাগল করছেন। তো এগুলো থেকেও কিন্তু পেশেন্ট আসলে পার্সোনাল লাইফে কন্টিনিউয়াসলি একটি স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে থাকেন। তো এই বিষয়ে একটু আপনার ডিটেলস পরামর্শ জানতে চাচ্ছি। খুবই সুন্দর কথা। খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই ডিস্ট্রেসিং। এটা যদি নিজের জন্যও যদি কেউ মানে ঘুমটা না হয়, আমাদের ব্রেনের যে যে রেস্টটা, এটা কিন্তু শুধুমাত্র ঘুম থেকেই আসে। তো যদি আমরা মানে একদম প্রপার অ্যাডাল্ট মানুষের মিনিমাম আমাদের 8 আওয়ার্স একটা সুন্দর একটা স্লিপ, ডিপ স্লিপ দরকার। যেটা যদি ব্রেন না, সেটা যদি না পায়, তাহলে ব্রেনের রেস্টটা হয় না। আর ব্রেনের যখন রেস্ট না থাকে, তখনই আমাদের যে ইরিটেবিলিটি, ফেটিক, ব্রেন ফগ, অন্যান্য যে সমস্যাগুলি, তখন এটা দেখা দেয়। তো আমাদের ঘুমটা খুবই জরুরি। এবং এই সময়ে ডক্টর হাফসামান বলেছেন, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। মানে যে মেনোপজের যে সময়টা, এটা বেশিরভাগ মানে সবচেয়ে কমন একটা সিমটম। তো এই সময়টা যে অনেক কিছু ব্যাপার আছে, মানে কিভাবে এটা ট্যাকেল করা যায়, সেটা বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। যদি সেটা আমরা যেটা যে রেগুলার ব্যাপারটা, রিল্যাক্স করা এবং সময় মতো দিনের বেলা না ঘুমানো বা অন্যান্য সময় না ঘুমিয়ে শুধুমাত্র রাতের বেলা ঘুমানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, সেটার পাশাপাশি যেটা মেডিকেল ম্যানেজমেন্টও রয়েছে। তো আপনি এই সময় যেটা এটা একটা ট্রানজিশনাল সময়। তো যদি আপনার ঘুমের সমস্যা হতে থাকে এবং সেই ঘুমের সমস্যার জন্য যে আপনার কাজের পারিবারিক কাজ প্লাস যারা কাজ বাইরে জব করেন, দেখবেন যে তাদের জবের মধ্যে একটা ইয়ে চলে আসছে। মানে দেখা যাচ্ছে যে আননেসেসারিলি আপনি আপনার কলিগের সাথে কমিউনিকেট করতে পারছেন না, কেমন অ্যাংজাইটি, কিটিকিটি ভাব চলে আসছে। মানে নিজের ব্যবহারের মধ্যে কেমন একটা কিটকিটি ভাব আমরা যেটা বলি, সবসময় খিটমিট করছেন, বা আপনি নিজেই বুঝতে পারছেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। যদি এরকম লেভেলের থাকে, তাহলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ করবেন। কিছু কিছু ন্যাচারাল ওষুধ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করলে, মানে আমি এখানে বলার
বলার জন্য বলছি, কিন্তু সবার জন্য কিন্তু একই ওষুধ নয়। সেজন্য আমি নর্মালি গণমাধ্যমে কোনো ওষুধের নাম বলতে চাই না, কারণ তখন সবাই মনে করবে যে এটা আমি খেলে আমি ঠিক হয়ে যাব। কিন্তু সবার জন্য একই ওষুধ যে কাজ করবে তা না। কিন্তু কিছু কিছু ন্যাচারাল ওষুধ রয়েছে যেগুলো ঘুমের জন্য খুব উপকারী। তারা যদি অনেকের এটা কাজ করে, কিন্তু সবার যদি সেটা না কাজ করে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ সহ আপনি ওষুধ দেখবেন যে আপনার অনেক খুব খুব সিম্পল একটা ওষুধ আপনার আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, ডক্টরের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি ডিটেল আপনার সমস্যাটা বলবেন। সব সমস্যার একটা সমাধান আছে, নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করেছি সময়ের স্বল্প পরিসরে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দিকগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের সাথে আলোচনা করতে, এবং যতটা সম্ভব সহজভাবে সমাধানগুলো আপনাদেরকে সংক্ষেপে জানাবার। আশা করি আলোচনাটি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ব্যক্তিগত পর্যায়ে যারা এই সিচুয়েশন গুলো নিয়ে স্ট্রাগল করছেন, কিছুটা হলেও এই আলোচনাটি তাদের উপকারে এনে দিতে পারবে। ডক্টর বানু, বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই যে আমাদের জীবনের সাথে জড়িত একটা সমস্যা, যে একটা ব্যাপার যেটা বেশিরভাগ সময় আমরা ইগনোর করি। আমরা নিজেদের লেভেল থেকে আমরা বেশিরভাগ সময় আমরা ইগনোর করি। আপনি সেই সেই শারীরিক বা যে সামাজিক বা ব্যাপারটা যে আপনি সবার দর্শকদের জন্য আপনি এই যে টপিকটা নিয়ে এসেছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক প্রশংসার আমার কাছ থেকে, এবং আমি বিশ্বাস করি TVN24 দর্শকের কাছ থেকে আপনি অনেক প্রশংসা পাওয়ার উপযোগী, এবং আপনি পাবেন। কারণ এটা একটা জীবনের একটা অংশ, যেটা আমরা এটাকে ইগনোর করতে পারি না। তো এটা যেমন সবকিছুর একটা সময় রয়েছে, শুরু থেকে শেষ, এরকম আমাদেরও শরীরের, আমরা মানুষ, আমাদের জন্ম থেকে একেবারে যতদিন আমরা বেঁচে থাকি একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাই। তো সেখানে কিছু ব্যাপার আছে বায়োলজিক্যাল, সেটা হচ্ছে মেয়েদের জন্য আমরা দেখতে পাই, যেটা ছেলেদের মধ্যে আমরা অতটা দেখতে পাই না। অবশ্যই ছেলেরা বুড়া হন, তাদেরও শরীরে চেঞ্জ হচ্ছে, কিন্তু মেয়েদের মতো এতটা সিগনিফিক্যান্ট চেঞ্জ ছেলেদের মধ্যে হয় না। তো এই সময়টার মধ্যে দিয়ে যে আমরা যে এই যখন আমরা এই সময়টা পার করি, এই সময় আমাদের যে শারীরিক এবং পারিবারিক, তার সঙ্গে শারীরিক, মানসিক, পারিবারিক, আমাদের সামাজিক জীবন, এটা কিন্তু জড়িত। তো এই যে ব্যাপার, এটাকে যদি আমরা সময় মতো উপলব্ধি করি এবং উপলব্ধি করে তার প্রতিরোধের, তার প্রতিকারের ব্যবস্থা যদি আমরা সবাই মিলে করি, দেখবেন আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর। কারণ এটা কিন্তু ন্যাচারাল একটা প্রসেস। এটা প্রথম কথা হচ্ছে, মেয়েদের গিল্টি ফিল করার কিছু নাই। এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। সব মেয়েদের, সব জীব মানুষের এই পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, আমরা কিভাবে এই স্টেজগুলি পার হব। আমরা জানি আমাদের সামনে একটা সেতু আছে, আমাদের পার হতে হবে, কিন্তু আমাদের জানতে হবে আমরা কিভাবে সেটা পার হব। সেটা কি আমি দৌড়ে পার হব, একটা শক্ত সেতুর উপর দিয়ে পার হব, নাকি একটা স্টেবল সেতুর উপর দিয়ে পার হব? পার তো আমাদেরকে হতে হবে। তো তার জন্য আপনার আশেপাশে অনেক ব্যবস্থা রয়েছে, অনেক সাহায্য রয়েছে, অনেক সাহায্যের হাত আপনার দিকে বাড়িয়ে দিবে। আপনার শুধু আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা আপনার নিজের মধ্যে না রেখে আপনার সাহায্যের জন্য আপনার আশেপাশে আপনার পরিবারের লোকজন, আপনার ডাক্তার, সবার সাথে আপনি এই ব্যাপারটা খোলাভাবে আলোচনা করুন। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার আশেপাশে অনেক মানুষ রয়েছে। আপনি সবার কাছ থেকেই সহযোগিতা পাবেন। আমরা আরো ওপেন হব এবং আমাদের জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু আপনাকেও, কারণ আপনি আসলে ব্যক্তিগত পর্যায়ে একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হয়েও আপনি কিন্তু ক্রমাগত আমার সাথে ইন্টারেস্ট প্রকাশ করেছেন যে আপনি আমাদের মহিলাদের যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, হরমোনাল এবং ফিজিক্যাল, ইমোশনাল, এগুলো নিয়ে আপনি আসলে ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে বরাবরই আগ্রহ প্রকাশ করে গিয়েছেন, এবং আপনি অনেক আলোচনা এই পর্যন্ত করেছেন। আশা করি ভবিষ্যতে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সাথে এই ধারাবাহিকতায় আমরা কন্টিনিউ করতে পারবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনাটি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। সকলে এ ধরনের সমস্যা যারাই ফেস করছেন, তারা সংকুচিত না হয়ে কোনো ধরনের গিল্ট বা কমপ্লেক্সে না ভুগে ওপেনলি আপনার পার্টনারের সাথে ডিসকাস করুন, এবং পার্টনারদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও আপনার মহিলা পার্টনারকে সাপোর্ট করুন, হেল্প করুন,
এটি একটি সাধারণ হরমোনাল চেঞ্জ মাত্র, এবং খুব সহজে ডাক্তারের সাথে আলোচনার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এর সমাধানে পৌঁছে যেতে পারি। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।